আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। সে সাথে দুঃখ প্রকাশ করছি সময় মতো যুক্ত না হওয়ার জন্য। আপনার কাছে ক্ষমা প্রার্থী, যেহেতু আপনাকে এতক্ষণ আমি অপেক্ষা করিয়েছি, দুঃখিত আন্তরিকভাবে। বাংলাদেশের বামেরা শতভাগ ভণ্ড। যদি বলেন 1%, 2024-এর 5ই আগস্টের প্রমাণ হয়েছে বামেরা ভণ্ড। আর এই রাম মূর্তি নির্মাণ নিয়ে এরা নীরব। এইবার তারা কোথায় গেল? কেন বাংলাদেশের সংখ্যালঘুদের রাম মূর্তিকে নির্মাণ করতেছে, তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কারা করতেছে বিতর্ক থাকতে পারে, ভালো কথা, সেটা রাষ্ট্র দেখবে। কিন্তু ধর্মীয় অধিকার তো সনাতনীদের, তাই না? সেই অধিকার প্রতিষ্ঠিত করার অধিকার তাদের রয়েছে। তাদের তো সেখানে রামের মূর্তি বানাক, কৃষ্ণের মূর্তি বানাক, কালীর মূর্তি বানাক, সরস্বতীর মূর্তি বানাক, তাদের ইচ্ছা, তারা বানাবে। তাদের দেবত্ব সম্পত্তির উপরে তারা রামের মূর্তি বানাবে না কৃষ্ণের মূর্তি বানাবে, এটা তো তাদের ব্যাপার। হিন্দুরা কি মূর্তি বানাবে আর কি বানাবে না, এটা তো আস্তিক, নাস্তিক, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধদের বলার অধিকার নাই। একমাত্র অধিকার তাদেরই। তাহলে এইখানে দেখবেন বামেরা নীরব, কবি এখানে নীরব, আর কথা বলবে না। এইখানে দেখবেন তারা চুপচাপ, একেবারেই চুপচাপ। যেমন ফ্রড মাজার বলেছে যে জামাতের সমালোচনা করাই ফ্যাসিজম। আবার বলছি, চিঙ্কু বামদের উস্তাদ, পিনাকির উস্তাদ ফ্রড মাজার বলছে যে জামাতের সমালোচনা করে ফ্যাসিজম। কখন বলেছে জানেন? যখন আওয়ামী লীগ ক্ষমতা। কোন জামাত? যে জামাতের সমর্থন বড়জোর 3 থেকে 4% আছে। আর বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশে 40 থেকে 50% সমর্থক। এমনকি আওয়ামী লীগের কট্টর সমালোচক বলে 30% সমর্থক হচ্ছে আওয়ামী লীগের। আর যারা আওয়ামী লীগের সমর্থক তারা বলে 50%। সেই দল নিষিদ্ধ হলেও সেটা আর ফ্যাসিজম হয় না। কিন্তু জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। এই দেশের বাম এবং নাস্তিক যেরকম ভণ্ড, এই দেশের বামপন্থীরা আরো বেশি ভণ্ড। তার জন্য দেখবেন তারা টু শব্দটি করতেছে না। কারণ তাহলে যদি লাথি দিয়ে বের করে দেয়, ভারতে পাঠিয়ে দেয়, তাহলে তো লাথি খাবে। সেই ভয়েই তো বামেরা কখনো বরিশালে গরুর গোস্ত খাওয়ায়, কখনো ঢাকাতে গরুর গোস্ত খাওয়ায়, কিন্তু গিতরের গোস্ত খাওয়াবে না চিটাগাঙে, বললেও না। এই বাম দিয়ে আপনি কি করবেন? যে বামেরা মোল্লাদের ভয়ে এদের নিজেদের অফিসে গিয়ে হামলা করে টু শব্দটি করতে পারে, সমালোচনার সাহস নাই। এরা গোলাম আজমের, এই বামেরা, এই দেশের ভণ্ড বামেরা গোলাম আজম, ইয়াহিয়া খান, টিক্কা খান, নিজামের সমালোচনা করতে গেলে সেখানে শেখ হাসিনা বিকৃত করা ছবি রাখে। মানে শুধুমাত্র গোলাম আজম, সাইদি নিজামীর সমালোচনা করা মুরদ তাদের নাই, এই বামদের। যে বামদের এই মুরদ নাই, সে রামের পক্ষে কিভাবে যাবে? এখন কোথায় তারা? মুসলমান বামেরা তো আসবেই না, প্রশ্নই আসে না। কারণ মুসলমান বাম যারা, তাদের কাছে রাম তো হারাম বিলকুল, সে আলাপ বাদ। হিন্দু বাম যারা, তারাও দেখে এখন রামের পক্ষে নাই। কিন্তু তারা কিন্তু কোনোদিন মুসলমানরা যত, এরা 560টা মসজিদের কিন্তু বিরোধিতা করেনি। করেছিল কি? করেনি, কোনোদিনই করেনি। যদি এখন তারা বলে শেখ হাসিনা মৌলবাদী রাজনীতি করেছে বলে, তাহলে মৌলবীদেরকে বুঝাক যে শেখ হাসিনা মৌলবাদী। তাহলে মৌলবীরা কেন শেখ হাসিনার বিরুদ্ধে? মোল্লারা কেন শেখ হাসিনার বিরুদ্ধে? যদি শেখ হাসিনা মোল্লাদের পক্ষে থাকতেন, শেখ হাসিনা যদি মোল্লাদের পক্ষে থাকতেন, আর মোল্লারা যদি এটা বিশ্বাস করতো, আবার বলছি, শেখ হাসিনা আওয়ামী লীগ যদি মোল্লাদের পক্ষে থাকতেন আর মোল্লারা এটা বিশ্বাস করতো, দুই দলকেই বলতেছি, মানে আওয়ামী লীগ যতই এদের পক্ষ নেই, মোল্লারা বিশ্বাস করবে। তার জন্যই তো শেখ হাসিনার বিরুদ্ধে। মোল্লারা তো বলে নাই যে যে উদিসি যারা করে তাদের ফাঁসি চায়। মোল্লারা তো বলে নাই যারা কমিউনিস্ট পার্টি করে তাদের ফাঁসি চায়, বলে নাই তো। মোল্লারা তো বলে নাই যারা চিঙ্কু বাম আছে শাহবাগে, এমনকি যারা শাহবাগে সাইদি নিজামীকে ফাঁসি দেওয়ার আন্দোলন সবচেয়ে বেশি করেছে, সবচেয়ে বেশি তখন মিডিয়া কভারেজ নিয়েছে, সবচেয়ে বেশি পরিচিত যারা, তাদের বিরুদ্ধে তো টু শব্দটি করতে দেখি না মোল্লাদের। একটি বারো দেখলাম না। যারা আমাদের গণজন্ম, আমাদের আগে যায় চিৎকার চেঁচামেচি করেছে, টিভি যাদের ফোকাস দিয়েছে, তাদের তো এখন, তাদের বিরুদ্ধে তো এই শিবিরেরা জামাতারা টু শব্দটি করে না। এই যে বসু নাকি পশু একটা আছে ছাত্র ইউনিয়নের, সে কি গণজাগরণ মঞ্চে সাইদির ফাঁসি চায় নাই? তার বিরুদ্ধে টু শব্দ। আমাদের লাকি, আমাদের তরুণ উদীয়মান নেত্রী লাকি, লাকি কি ফাঁসি চায় নাই? তার নামই ছিল স্লোগান কন্যা। তার বিরুদ্ধে তো টু শব্দটি করতে দেখি না। এরা শেখ হাসিনার ফাঁসি চায়, এরা শেখ হাসিনার ফাঁসি চায়। ফরাদ মাজার, যারা যে ছেলেমেয়েরা এখন আন্দোলন করছে রাস্তায়, তারা খুব অসহায় আজকে একটা পোস্ট দিয়েছে এই গোর্ধন চন্দ্র, নিতাই রায়, এদেরকে উদ্দেশ্য করে। তারাও কি একটা ভূমিকা রাখতে পারে না? একটা শব্দ করতে পারে না তাদের জন্য? কেন রাখবে? কেন রাখবে? বাংলাদেশের যারা
চিন্ময় কৃষ্ণ দাসে গ্রেপ্তারের নিয়ে একটা কথা বলতে পারে নাই। তারা বুঝি সনাতনীদের রাম মূর্তি নিয়ে কথা বলবে, এই হিম্মত তাদের আছে? কালকে যদি গয়াদার আত্মীয় স্বজন নিতাই রায় হোক আর তাদের আত্মীয় স্বজন, মানে আবার ওই যে আরেকটা কাকে যেন নিয়োগ দিয়েছে তারেক রহমান, মুসলেকা সরকার কি সেক্রেটারি নাকি যেন নিয়োগ দিয়েছে, এরা যদি একবার এই রাম মূর্তির পক্ষে কথা বলে, পরের দিনই তাদের চাকরি নট। যারা বাংলাদেশে বিএনপি করে, যে সমস্ত কেন্দ্রীয় নেতা এই সনাতনীরা, কোন নেতারা গরুর মাংস খায় না? যারা জুলাই আন্দোলনে যে সকল হিন্দুরা ছিল তারা এখন আন্দোলন করুক, তারা তো বিরাট বীর। শেখ হাসিনা তো ফ্যাসিস্ট ছিল, তার সময় নাকি মিছিল করতে পারে নাই, প্রতিবাদ করতে পারে না, এখন করুক। এখন এখন একটু প্রতিবাদ করে দেখাক, যদিও ছোটখাটো মিছিল হয়েছে, শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছোটখাটো মিছিল হয়েছে। চিটাগাঙে তাদের মিছিলকে পুলিশ বাধা দিয়েছে। তো দিবেই, এটা তো ইমানি দায়িত্ব। বাংলাদেশের পুলিশ তো আসলে মুসলমান পুলিশ। বাংলাদেশের পুলিশ তো যারা এইভাবে তো অন্ধ হলে তো প্রলয় বন্ধ থাকবে না, কোথায় যেতে পারে এটা? যিনি আমাকে বলছেন ফিরে এসে প্রতিবাদ করেন, প্রতিবাদ করতেছে কিনা আপনি চোখে দেখেন না? প্রতিবাদ করে কিনা আপনি কে? সব সরকারের আমলেই রাজপথে থেকেই প্রতিবাদ করেছি, কাকে কি শিখাইতেছেন? আপনি আমাকে শিখান, আপনি কোথায় ফিরে এসে, আমি কোথায় আপনি জানেন না? আপনার মায়ের ভাতারদের জিজ্ঞেস করেন আমি কোথায় আছি। আপনি কে যিনি প্রশ্নটা করেছেন? প্রতিবাদ করতেছি বুঝেন না? আমার চেহারা দেখলে যে ইনুসের হলকুম শুকে যায় আপনারা জানেন না? আপনি আমার চেহারা দেখলে জামাতের হলকুম শুকে যায়, আমার ভাবির পোলাদের পিছি গলে যায়, আপনি জানেন না আমি কে? আমাকে জিজ্ঞান আমি কে? আপনার মায়ের ভাতারদেরকে জিজ্ঞেস করেন আমি কে এবং কোথায় আছি, আপনি যেই হন না কেন। আচ্ছা বুঝবেন, এটা কোথায় যেতে পারে? আপনি তারা একটা প্রচার করছে সেটা, গাইবান্ধায় গিয়ে একজন হিন্দু নেতা বলেছেন যে এই কথাগুলোই, আমাদের আমরা ইয়া বানাবো না কি বানাবো সেটা আমাদের ডিসিশন, যদি আপনাদের না পোষায় আপনি গাইবান্ধা থেকে চলে যান। এইটা উল্টা প্রচার করা হচ্ছে। কত সাহস হিন্দু নেতা গাইবান্ধার মানুষকে বলতেছে গাইবান্ধা থেকে চলে যান। আচ্ছা, ওইখানে কি মুসলমানদেরকে কি হাতে পায়ে ওই গরু পাঠা ভেড়া ঘোড়ার মতো দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে যে তুমি আসো মূর্তি দেখো? না গেলেই তো হয়। তারা তাদের জায়গায় তারা পুকুর বানাক, তাদের জায়গায় তারা নদী বানাক, তাদের জায়গায় তারা বন বানাক, তাদের জায়গায় তারা পাহাড় বানাক। অন্যের সমস্যা কি? অন্যের সমস্যাটা কি? আর যিনি বলেছেন যে তাদের জায়গায় তারা মূর্তি বানাবে, অন্য কার বলার অধিকার আছে? ঠিকই তো বলেছে। মুসলমানরা তাদের জায়গায় মসজিদ বানাবে না মাজার বানাবে না কি বানাবে, সেই বিষয়ে কার কি বলার আছে? এটা তো তারাই বলবে, তাদের ব্যাপার। এটা নিয়ে অন্যদের এত নাচানাচি কিসের? তারা তাদের দেবোত্তর, ওইটা হচ্ছে দেবোত্তর সম্পত্তি। ওই যে জায়গায় রাধাকৃষ্ণ মন্দির, কালী শিব নাকি শিব মন্দির বানানো হয়েছে, এটা তো তাদের দেবোত্তর সম্পত্তি। যেখানে রেল লাইনই নাই বলতেছে ওটা নাকি রেলের জায়গায়, সেটা হলো রেলের জায়গা। এইরকম গুজব তারা ছড়াচ্ছে। এই দেশটা হিন্দুরাই হলো ভূমিপুত্র। ওই যারা এখন এর বিরোধিতা করতেছে তাদের বাপ দাদা 5, 6, 7 পুরুষ আগে তো সব নিম্ন বর্ণের হিন্দু। এটা আমি বলি আওয়ামী লীগ আমলে রেলের জমি দেওয়া হয়েছে হেফাজতে ইসলামকে, জি জি জি, হেফাজতে ইসলামকে দেওয়া হয় নাই। মানে হেফাজতে ইসলামকে রেলের জমি দিলে ওটা হলো হারাম। আর আর সনাতনীরা তাদের দেবোত্তর সম্পত্তিতে, তাদের নিজস্ব সম্পত্তিতে, তাদের উইল করার সম্পত্তিতে কিছু মন্দির বানাবে, মূর্তি বানাবে, সেটা হলো হারাম। মানে এরা হলো গায়ে পড়ে, মানে সংখ্যা গুরু হওয়ার কারণে বাংলাদেশের মুসলমানেরা অধিকাংশ, সবার কথা বলবো না, আমি যতদূর শুনেছি প্রতিষ্ঠাতার সাথে কথা বল, যিনি এই রাম মূর্তির সাথে তৈরি প্রতিষ্ঠার সাথে জড়িত, তার সাথে আমার কথা হয়েছে, তাকে লাইভে এনেছি। তিনি বলেছেন যে এখানে এতদিন কোনো কথা হয় না, 80% সম্পন্ন হয়ে গেছে, হঠাৎ করে এটাকে একটা রাজনৈতিক ইস্যু বানানো হইলো। এবং ওইখানে ওই এলাকার মুসলমানদের কোনো আপত্তি নেই। অন্য এলাকার আপত্তি কেন থাকবে? আপনি ওই এলাকার হলে আপনি আপত্তি করবেন কেন? মামুনুর রহমান এই যে 501 মৌলবীর কি বলছে যে তুমি ঝর্ণাকে নিয়ে রাম মূর্তি দেখতে আসো, চামড়া নাই বীরকে বলছে রাম মূর্তিতে দেখতে আসো। ওই যে সমস্ত মৌলবীরা ফালাফালি করতে কি বলছে, ওদেরকে ভেড়ার মতো দড়ি ধরে গলা নিয়ে বলছে তুমি আসো রাম মূর্তি দেখতে। সনাতনীরা আবারও বলছি, তারা তাদের মুসলমান তার নিজের জায়গায় মসজিদ মাজার বানাবে, সেটাকে নিয়ে যেমন কোনো ধর্মের সরকারের কিছু বলার নাই।
তেমনি হিন্দুরা তাদের দেবত্ব সম্পত্তিতে মন্দির বা মূর্তি বানাবে, এটা নিয়েও কাউকে কিছু বলার অধিকার নাই। কেন থাকবে? এটা তো একটা হলো ঘাউরামি, মানে নিজের গায়ের জোরে আপনি যা ইচ্ছা তাই করবেন। আপনি যদি নিজের গায়ের জোরে সব করতে চান সংখ্যা গুরু হওয়ার দাপটে, তাহলে যদি আমেরিকা, ইউরোপ, কানাডা, জাপান ওইখান থেকে মসজিদ বানানো বন্ধ করে দেয়, আপনি কি করবেন? সেটা মেনে নেবেন? তখন এই যে কি বলতেছে জবাব দেবেন? আপনাদের কারণে হাসিনা ডুবে গেছে। এটা হলো আরেক ফাত্রা, যে এখানে মন্তব্য করছে ফাত্রা, আমাদের কারণে হাসিনা ডুবছে, তোমার মতো বদমাইশদের কারণে শেখ হাসিনা ডুবছে, যে এনে মন্তব্য করতে আসছে। বলতে পারলেই হয়, কে এর পরিচয় দেখ, সে লেখক, তার রাজনৈতিক পরিচয় কি, তাহলে দেখবেন সেটা মুঞ্জা যাবে এ কত বড় ফাত্রা এটা। তার রাজনৈতিক পরিচয় দিতে বলেন, এখন আর যে এটা বলছো তোমার রাজনৈতিক পরিচয় এখানে লেখো, তোমার বাপের কত বড় মুরত, সেখানে তোমার রাজনৈতিক পরিচয় লেখো, তোমার বাপ কোন রাজনীতি করে, তুমি কোন রাজনীতিতে করো। আমাদের জন্য শেখ হাসিনা ডুবছে না, আমাদের জন্য ডুবছে, তোমরা এত তোমরা ভাষা উঠে গেছে না। ফরিদ ভাই এটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আপনার কি মনে হয়? এটা হলো এটা হলো সনাতনীরা এই জন্য শাহবাগে চিল্লায়। কেন চিল্লায় তুমি জানো না? তোমার মায়ের ভাতারের জায়গায় মন্দির বানাইছে, তোমার মায়ের ভাতারের জায়গায় পলাশবাড়ি, তোমার মায়ের ভাতারের জায়গা, ওটা দেবত্বর জায়গা, তোমার তো লাগে কেন? তুমি যে এনে চাপা মারতেছো, তোমার বাপ দাদার বাপের নাম দাদার নাম জিজ্ঞেস করো যে কোন, তারা হিন্দু ছিল নাকি ছিল, তার জিজ্ঞেস করো। আপনি যেটা বললেন যে এটা শেষ পরিণতি কি, এটা চলমান, বাংলাদেশে এই চলমান রাজনীতিটা থাকবে। এইখানে এই যে যারা রাম মূর্তির বিরোধিতা করেছে, আমি বলেছি তো, এই রাম মূর্তি আর রংপুর দালমেকুচ কালাহায়, এখানে একটা কিছু ঘটবে। এই যে যারা এটা বাধা দিল, এরা জানেই না যে এরা এই দেশটাকেই, দেশের সার্বভৌমত্ব নিয়ে টানাটানি লাগিয়েছে। এটা খুব শীঘ্রই না হলেও আমরা সুদূর প্রসারী প্রতিক্রিয়া দেখতে পারবো। বরং এই রাম মূর্তি সেখানে স্থাপন হইলেই কোনো ঝামেলাই হতো না, বরং এটা স্থাপন করতে না দেওয়াতেই এটা ঝামেলা হয়েছে। এই ঝামেলা আমাদের কন্ট্রোল, দেশের কন্ট্রোলের বাইরে চলে যাবে একদা, আমি নিশ্চিত। এটা আগে হোক আর পরে হোক, এটা দেশে বিদেশে সমালোচনা হবে, হচ্ছে, এবং এর বহুবার প্রতিক্রিয়া হবে। এই যে গালি দিতে আসছে, এই যে আমার এক ভাবির পোলা চলে আসছে গালি দিতে। ভাবির পোলা, আমরা কি নবীরে মানুষের বউনে টানাটানির কথা বলছি? আমরা কি সাহাবীদের অন্যের বউনে টানাটানির কথা বলছি? তুমি সেখানে বলে দিলা আমি নাস্তিক। ও ভাবির পোলা, এই যে আরেক জঙ্গি চেহারা দেখে বোঝা যায়, এই আরেক চেহারাই দেখে বোঝা যায় এটা জঙ্গি, চেহারা দেখে বোঝা যায়। যেখানে মন্দির বানাইছে ভাবির পোলা, তোমার নাম কি? এমডি আমিনুল, তোমার ভাবির পোলা যেখানে রামের মূর্তি বানাইছে, সেটা কি তোমার মায়ের ভাতারের জায়গা না তোমার মায়ের লাঙ্গের জায়গা? এটা বলো। তুমি যে চাপা মারো, এই সমস্ত জঙ্গিদের জন্য বাংলাদেশ, সমস্ত জঙ্গিদের জন্যই রংপুর আমাদের হাতছাড়া হয়ে যাবে, এই সমস্ত জঙ্গিদের জন্য। এটা কিভাবে নিশ্চিত হন আপনি হাতছাড়া হয়ে যাবে? এটার কারণ হচ্ছে যে আপনি এখন হিন্দুরা বলবে আমাদের যেহেতু মন্দির করার জায়গা দেও না, আমাদের আলাদা করে দাও। কেন? বাংলাদেশের মৌলবীরা কি বল, মামুনুল কি হুমকি দেয় নাই যে ভারতের মুসলমানদের আলাদা দেশ করে ফেলবে? বলে নাই? এখন এই কারণে যদি এখন হিন্দুরা বলে আমাদের যেহেতু মন্দির করতে দিবে না, আমাদের 1 কোটি হিন্দু আছে, আমাদের একটা জায়গা অঞ্চলে থাকতে দাও, কি করবেন তখন আপনি? তারা যদি এই দাবি তুলে যে হিন্দুদের জন্য রংপুর রাজশাহী জেলা দিয়ে দাও, রাজশাহী বিভাগ দিয়ে দাও, তোমরা মুসলমান অন্য জায়গায় থাকে, এই দাবি যদি এখন তুলে, কি করবেন আপনি? আমরা কি করবো, কি জবাব দিব? এটা তো এরা আন্তর্জাতিক ইস্যু বানাবে যে আমাদের মূর্তি বানাইতে দেয় না, আমাদের মন্দির বানাইতে হয়ে গেছে, বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এটা ইস্যু হয়ে গেছে। এবং আপনি ইস্যুটা ওই মানুষগুলো খুব ছোট দেখা যায়। আপনি দেখেন এই যে অস্ট্রেলিয়াতে যে 2 জন আজহারি এবং আরেকজন যে অস্ট্রেলিয়া থেকে বের করে দেওয়া হল ভিসা ক্যান্সেল, ছোট্ট একটা সংগঠন, কিন্তু তাদের সংগঠন ওরা গভর্নমেন্টকে ইনফর্ম করছে, বের করে দিচ্ছে। আরো হবে, আস্তে আস্তে আরো ঘটবে। ধরেন এই রাম মূর্তির ঘটনা নিয়ে ভারতে যদি বলে আমরা মসজিদ বানাইতে দিব না, কি করবে তখন? যদি কালকে অস্ট্রেলিয়া বলে মসজিদ বানাইতে দিব না, কি করবে? যদি বলে আমেরিকায় মসজিদ বানাইতে দিব না, তখন কি করবে? এরা মসজিদ রেখে রাস্তায় নামাজ পড়বে, এই অধিকার তারা চায় সারা পৃথিবীতে। খ্রিস্টানদের ইহুদির দেশে গিয়ে, হিন্দু দেশে গিয়ে, হিন্দুরা নিজের দেশে বাংলায় শুদ্ধ করে লিখতে পারে, ভারত পাঠিয়ে দাও।
তো দাও, এদের যদি মুরত থাকে পাঠাই দেয়, ঘোষণা দিয়ে পাঠাই। এই যে এইভাবে সনাতনীদের সিপা মায়ের দিয়ে পাঠাইতেছে, তো মানে এরা তো ঘোষণা না দিয়ে পাঠাচ্ছে। যদি বাংলাদেশের কোনো মৌলবী, কোনো রাজনৈতিক নেতার মুরত থাকে, তারা ঘোষণা দিয়ে হিন্দুদের বের করে দেখুক না, দেখি পরের দিন বাংলাদেশ থাকবে। যেদিন এই ঘোষণা দিবে তারপরের দিন থেকে বাংলাদেশ সার্বভৌমত্বই থাকবে না, বলুক না, এই বলে দেখুক না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের প্রথম 30-40 দিনের, 90 দিনের, 100 দিনের অপরাধের মাত্রা বাংলাদেশের সকল সরকারের প্রথম 100 দিনে সংগঠিত অপরাধের মাত্রাকে ছাড়িয়ে গেছে। কত হাজার নারী নির্যাতিত হয়েছে। আমরা শুধু অফিসিয়াল রেকর্ড দেখেছি যে 605 খুন হয়েছে আপনার সরকারের প্রথম 100 দিনে, যেটা ইউনুসের যে ডাকাততন্ত্র, দস্যুতন্ত্র ছিল সেটাকেও ছাড়িয়ে গেছে। এই অবস্থায় আপনি বলছেন যে যারা আপনার হাড় ভেঙেছিল 2006-07 সালে, আপনি তাদের ক্ষমা করে দিচ্ছেন। বিষয়টা আমার কাছে কেন গুরুত্বপূর্ণ জানেন? আমি এর আগে শুনেছিলাম যে আপনি আপনার পিতাকে যারা হত্যা করেছিল আপনি তাদেরকে কিন্তু ক্ষমা করে দিয়েছেন, কারণ আপনি তখন ওটাই বলেছিলেন যে আপনি যদি আপনার পিতার হত্যাকারীদের বিচার করতেন তাহলে কি আপনার পিতা ফিরে আসতো না। স্যার, এই দুটো জিনিস আপনি রাষ্ট্রীয় কাজে, রাষ্ট্রের দায়িত্ব থেকে আপনারা জনগণের নেতা হয়ে এটা স্যার আপনি করতে পারেন না, কোনোভাবেই আপনি করতে পারেন না। আপনার উপর অন্যায় হয়েছে, আপনার হাড় ভেঙে দিয়েছে, এটা তো সরকারি লোক করেছে, তাই না? রাষ্ট্রীয় বাহিনী করেছে। আপনি তো রাষ্ট্রীয় বাহিনীর অন্যায়কে আপনি ক্ষমা করে দিতে পারেন না। আপনি কি জানেন এই ধরনের ক্ষমা করে দেওয়ার ইমপ্লিকেশনস কত? এর এর কুপ্রভাব অনেক বেশি স্যার। ক্ষমা করে দিবেন না কখনো, প্লিজ। আপনাকে যদি রাস্তার মাস্তানরা মারে আপনি ক্ষমা করে দেন, একজন মুরব্বী আপনাকে থাপ্পড় দিয়েছে ক্ষমা করে দেন, কিন্তু রাষ্ট্রীয় বাহিনী যদি আপনাকে মারে, এবং আপনাকে মারা অবশ্য অন্যায্য, আপনি যত অন্যায় করুন কিংবা না করুন তাদের দৃষ্টিতে, আমি সেদিকে যাচ্ছি না, আপনাকে আটক করে মেরে যেটা আমরা শুনি যে আপনার হাড় ভেঙে দিয়েছে, এটা তো রাষ্ট্রীয় সন্ত্রাস, এটা তো রাষ্ট্রীয় অন্যায়। আপনি যদি এদের ক্ষমা করে দেন, এরা এই অন্যায়টা পরবর্তীতে করবে, আপনার মেয়ের উপর করবে। আপনার মেয়ে যদি একদিন প্রধানমন্ত্রী হয়, আপনার মেয়েও ক্ষমা করে দিতে পারে, কিন্তু এতে তো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নাকি আপনার কোনো দুর্বলতা আছে সেটাও কিন্তু আমাদের ভেবে আমাদের চিন্তায় আসে, যদিও এই আলোচনাটা এখানে আসলে মোটেও গৌণ না। আপনার দুর্বলতা কিরকম সেগুলো কিন্তু বাংলাদেশের মানুষের জানা দরকার। আপনি তখন হাওয়া ভবনের কর্তৃত্ব করেছেন, আপনার পিয়ন থেকে চাপরাশি তারা ক্ষমতাবান ছিল, আমরা জানি। সেটা আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোক, কিংবা খালেদা জিয়া হোক, কিংবা আপনি তারেক রহমান হন, আপনাদের অফিসে যারা কর্মচারী হয়, সচিব থেকে শুরু করে একটা পিয়ন পর্যন্ত, এরা এত বেয়াদব হয়ে যায়। এমনও হতে পারে যে কোনো বেয়াদব আপনার সেই যেই সেনাবাহিনীর যেই লোক বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই লোক আপনার হাড় ভেঙেছে, তাদের আপনি বা আপনার কোনো কর্মচারী তাদের অন্তরে এমন একটা আঘাত দিয়েছিলেন যে সে আপনাকে খুনও করে ফেলতে পারত, খুন না করে আপনাকে সে আপনার একটা হাড় ভেঙে দিয়েছে। এগুলো কিন্তু হয়ে থাকে। সেই দুর্বলতা যদি আপনার থেকে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু দুর্বলতা থাকলেও আমি বলবো স্যার আপনি বিচার করুন। আমরা দেখতে চাই যে ভবিষ্যতে রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ নেতাকে আটক করে যেন এইভাবে কেউ তার হাড় ভেঙে দেওয়ার সাহস না পায়। রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে শক্তিশালী করুন, জবাবদিহিতা নিশ্চিত করুন। এই সামরিক অফিসার, বেসামরিক অফিসার, কাকে আপনি নির্দেশ করছেন আমি জানি না, তাদেরকে গ্রেপ্তার করে বিচার করুন। হ্যাঁ, আপনি ক্ষমা করে দিতে পারেন স্যার। আপনি কখন ক্ষমা করতে পারেন জানেন? আপনি বিচারটা করুন, সাক্ষী প্রমাণ হোক, কেন আপনাকে তারা আঘাত করলো, কি অজুহাত তাদের আছে, এত বড় অন্যায় কেন তারা করলো, এইটা প্রতিষ্ঠিত হোক আগে রাষ্ট্রের মধ্যে। প্রতিষ্ঠিত হওয়ার পরে তার যদি ফাঁসি হয়, তার যদি জেল হয়, তখন আপনি কোনো এক ঈদের 2 দিন আগে আপনি রাষ্ট্রপতির কাছে সামারি পাঠাতে পারেন, বলতে পারেন মহামান্য রাষ্ট্রপতি অমুক অমুককে আমি ক্ষমা করে দিলাম, আপনি ক্ষমা করে দিতে পারেন। তখন কিন্তু আপনি আজকে যে সহানুভূতি মানুষের কাছ থেকে চাচ্ছেন সেইটা সৎভাবে চাওয়া হবে। এখন আপনি যেভাবে সহানুভূতিটা চাচ্ছেন এটাকে অতি সহজ সরল পথে একজন বলবো যে খুব বেশি
প্রজ্ঞাবান মানুষ নন এমন প্রধানমন্ত্রীর উদারতা। এই উদারতা আপনি দেখাতে পারেন না। হ্যাঁ, আপনি যেই ইলেকশনে প্রধানমন্ত্রী হয়েছেন সেটা নিয়ে আমার প্রশ্ন আছে, কারণ আপনি বাংলাদেশের দ্বিতীয় নিকৃষ্ট নির্বাচনের মাধ্যমে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। প্রথম নিকৃষ্ট নির্বাচন ছিল 15ই ফেব্রুয়ারির, যেটা আপনারা করেছিলেন, আপনার মা বেগম খালেদা জিয়া করেছিলেন, কিন্তু তার তো একটা সৎ উদ্দেশ্য ছিল। পরবর্তীতে তো তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করেছিলেন ওই নির্বাচনের মাধ্যমে। আপনার এই নির্বাচনে কিন্তু ওই ধরনের কিছু নাই। আপনি তো ইতিহাসের দিকেও তাকাতে হবে, আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনার নির্বাচনের দুর্বলতা আপনি কিন্তু জানেন। এমনও কথা আছে যে এই নির্বাচন সুষ্ঠুভাবে হলে হয়তো জামাত ক্ষমতায় চলে আসতে পারত, কারণ এটা তো আপনারা 24-এর যে জঙ্গি কোয়ালিশন করেছিলেন তার অভ্যন্তরীণ ক্ষমতার বন্টন, তাই না? সেই প্রশ্নগুলো আমি করছি না। আমি আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে স্যার সম্মান করে বলছি, আপনি অপরাধীদের বিচার করুন, বিচার করে আপনি ক্ষমা করে দিন, যেমন করে ক্ষমা করে দিয়েছিল রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর খুনিদের বিচার হওয়ার পরে ক্ষমা করে দিয়েছিলেন। অন্তত মানুষ বিচারটা দেখতে পেল। আবার দেখেন বেনজির ভুট্টো, আপনারা যেই আদলে দেশটা শাসন করেন, আমি দোষ দিচ্ছি না, আপনাদের সংস্কৃতির মধ্যে এটা হলো যে পাকিস্তানি আদলটাকে খুব খুব বেশি ফলো করা। সে পাকিস্তানে বেনজির ভুট্টো খুন হলো, আজ পর্যন্ত কেউ জানে না কারা বেনজির ভুট্টোকে খুন করেছে। ঠিক একইভাবে আপনার পিতাকে কারা খুন করেছে এগুলো শুধু আমরা গুজব হিসাবে জানি। কেন খুন করেছে, কিভাবে করেছে, এগুলো আমরা কিচ্ছু জানি না, কারণ আপনি বিচার করতে চান না। কেন স্যার? আমি আসলে এখানে কোনো খুঁত ধরতে চাই না। আমি যেটা বলছি এক কথায়, সেটা হলো স্যার, ন্যায় বিচারের স্বার্থে এই বিচারগুলি করা দরকার, এবং রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে আপনি যে 20 কোটি মানুষের আমানত হিসাবে যদি আপনি রাষ্ট্রটাকে শাসন করেন, আপনার কোনো অধিকার নাই রাষ্ট্রীয় অপরাধীদের ক্ষমা করে দেয়া। ব্যক্তিগত অপরাধীদের ক্ষমা করে দিতে পারেন। আপনাকে চা দিতে গিয়ে কোনো পিয়ন আপনার উপর রাগ করে আপনাকে মারলো, তখন আপনি তাকে ক্ষমা করে দিন। রাষ্ট্রীয় অপরাধীদের তো কোনো প্রধানমন্ত্রী ক্ষমা করার রাইট রাখে না, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। আর বিশেষ করে যদিও জিনিসটা কাকতালীয় হতে পারে বা আপনার দুর্ভাগ্য হতে পারে, যেইভাবে আপনার এই যে ক্ষুদ্র শাসন আমলে যেভাবে রাষ্ট্রের অপরাধ বেড়েছে, আপনার লোকজন যেইভাবে এখনো মব ক্রিয়েট করে আওয়ামী লীগের লোকজনের উপর অত্যাচার চালাচ্ছে, যেইভাবে খুন, রাহাজানি, ধর্ষণ করছে, আপনার লোক হোক বা রাষ্ট্রীয় সন্ত্রাসী হোক বা অন্য কোনো সন্ত্রাসীরা হোক, জঙ্গি, জামাত, তারাই হোক, স্যার দায়িত্ব তো আপনার, এবং এগুলোর দায়িত্ব কিন্তু আপনার কাঁধে যাবে। এই অবস্থায় স্যার প্লিজ কাউকে ক্ষমা করবেন না, বিচার করে ক্ষমা করে দিন। সেটা একটা উদারতা হিসাবে আমরা দেখব। আমরা যখন ইতিহাস লিখবো বাংলাদেশের, আপনার নাম আমরা ওইভাবে লিখব। কিন্তু এখন যদি আমি ইতিহাস লিখি, তখন তো আপনাকে আমরা এখানে প্রশ্নবিদ্ধ করব যে এইভাবে তো একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অপরাধীদের ক্ষমা করে দিতে পারে না। আপনি স্যার কেন ক্ষমা করে দিচ্ছেন? আমাদের জানতে হবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কে মারলো, কিভাবে তিনি মারা গেলেন। আমাদের জানতে হবে আপনাকে কারা অত্যাচার করলো, কারা আপনার হাড় ভেঙে দিল, কেন তারা ভেঙে দিল, তাদের কি অধিকার, কি ক্ষোভ। আপনি দেখেননি বিডিআর এর হত্যাকাণ্ড হয়ে গেছে ক্ষোভের কারণে, যেটা আমি জানি না আপনি কোন মতে আছেন। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গিরা এটাকে নানান রঙে চঙে কাহিনী করছে না। মূল কাহিনী তো একটাই, যে সৈনিকরা তাদের মালিক, তাদের রাজা, অফিসারদের উপর ক্ষুব্ধ ছিল, বিভিন্ন কি ডাল, তেল, নুন কর্মসূচি সহ নানান ভাগ বাটোয়ারা নিয়ে তারা প্রচন্ড ক্ষুব্ধ ছিল। সুযোগ পেয়ে তারা মেরে ফেলেছে। তারা মেরে ফেলার জন্য তারা ষড়যন্ত্র করেছে, কিন্তু ক্ষোভে স্যার, ক্ষোভে। আমাদের সব জানা দরকার। রাষ্ট্রটাকে স্যার প্লিজ প্লিজ আপনি স্বচ্ছতা নিশ্চিত করুন বাংলাদেশ রাষ্ট্রে, তাহলে আমরা আপনাকে ভিন্নভাবে দেখব। আর যদি আপনি একের পর এক চমক হিসাবে এগুলো সৃষ্টি করেন, সেগুলো স্যার আপনার জন্য ভালো হবে না, রাষ্ট্রের জন্য ভালো হবে না। হ্যাঁ, কিছু নিরীহ অবুঝ মানুষ, তাদের চোখে ধুলা পড়বে, কিন্তু স্যার সবার চোখে তো পড়বে না। আমাদের চোখে আপনি ধুলা দিতে পারবেন না। আমি আপনার এক প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ, আপনার রাজনীতি সমর্থন করি না, কিন্তু আমি চাই আপনি সফল হন, আপনি একটু সাফল্য দেখান, এবং বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনা, সেটাতে আপনি ফিরে আসুন। আসবেন কি আসবেন না সেটা আপনার বিষয়, আমি অনুরোধটা জানিয়ে রাখলাম। এক সময় ট্রাম্প ও মোদির বন্ধুত্ব নিয়ে বিশ্বের সংবাদ মাধ্যমগুলোতে বড় বড় শিরোনাম হতো। এমনকি দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন,
তখনও এই বন্ধুত্বের আমেজ দেখা গিয়েছিল। তবে গত কয়েক মাসে মোদি ও ট্রাম্পের সেই চিরচেনা কোলাকুলি যেমন আর দেখা যায়নি, তেমনি ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছিল। এমন পরিস্থিতিতে মোদি আর ট্রাম্প এবং ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তার জন্য বিশ্বের বাঘা বাঘা সংবাদ মাধ্যমগুলোর চোখ ছিল ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে। সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত দুই দেশের সরকার প্রধানের সাইডলাইনে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প নিশ্চয়তা দিলেন ভারতের উপর হামলা হলে তিনি দেশটির পাশেই থাকবেন। তবে সেখানে জুড়ে দিয়েছেন বড় একটি শর্ত। বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতা হলে তিনি ভারতকে সাহায্য করবেন। এখন যদি নতুন কোনো নেতা থাকেন তাহলে তিনি নিশ্চিত নন। ট্রাম্পের এমন মন্তব্যের পর বিশ্বব্যাপী আবারও চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। তাহলে কি মোদি আর ট্রাম্পের বন্ধুত্বের নাটকীয় মোড় নিতে শুরু করলো? বিশেষ করে ট্রাম্পের এই ব্যক্তিগত আনুগত্য ভিত্তিক সামরিক প্রতিশ্রুতি ভারতের দক্ষিণ এশীয় নীতিতে কি ধরনের প্রভাব পড়বে সেই প্রশ্ন উঠে আসছে। বলা হচ্ছে, ভারতের উপর শাস্তিমূলক শুল্ক আরোপ, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো, এমন কিছু অভিবাসন নীতি কার্যকর করা যা যুক্তরাষ্ট্রে থাকা ভারতীয় শিক্ষার্থী ও কর্মীদের উপর বড় আঘাত এনেছিল। সবশেষ হরমুজ প্রণালীতে মার্কিন হামলায় ভারতীয় নাবিক নিহতের ঘটনার পর শেষ পর্যন্ত কি দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে? 2025 সালের 13 ফেব্রুয়ারি ওয়াশিংটনে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেকের পরপরই নরেন্দ্র মোদী আর ডোনাল্ড ট্রাম্পের সবশেষ দেখা হয়েছিল। সেখানে বেশ আড়ম্বরের সাথে ইউএস ইন্ডিয়া কম্প্যাক্ট এবং ট্রাস্ট উদ্যোগের ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে দীর্ঘ 16 মাস ধরে দুই নেতার মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হয়নি। এই 16 মাসে দুই দেশের মধ্যে বহু কিছু ঘটে গেছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে জয়ী হওয়ার পর নরেন্দ্র মোদী ছিলেন প্রথম বিশ্ব নেতাদের একজন যিনি তার সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু এরপর থেকে সম্পর্ক উল্টো দিকে মোড় নেয়। গত 16 মাসে ট্রাম্পের খামখেয়ালি ও আক্রমণাত্মক মনোভাব এবং মার্কিন বাজার উন্মুক্ত করার একতরফা চাপ ভারতের স্বার্থকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী ও কর্মীদের উপর কঠোর অভিবাসন নীতি আরোপের ফলে ভারতের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেয়েছিল। এর উপর সম্প্রতি ওমান উপসাগরে মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনা দুই দেশের সম্পর্ককে বড় ধাক্কা দেয়, যা গত মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সফরের মাধ্যমে কিছুটা স্থিতিশীল হতে শুরু করেছিল। এছাড়া 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতা করেছেন। মোদি বারবার ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করেন এবং নোবেল শান্তি পুরস্কারের জন্য তার নাম সুপারিশ করতে অস্বীকৃতি জানান, যা দুই দেশের সম্পর্কে নতুন বিরোধের জন্ম দেয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র নিয়েছে আরেকটি আকস্মিক পদক্ষেপ। তারা তাদের সবচেয়ে বড় সামরিক কমান্ড ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডের নাম থেকে ইন্দো শব্দটি বাদ দিয়েছে। শুধু তাই নয়, এই ঘোষণার জন্য যুক্তরাষ্ট্রের ব্যবহৃত মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে। মজার ব্যাপার হলো, ট্রাম্পের প্রথম মেয়াদে এই কমান্ডের নাম পরিবর্তন করে ইন্দো প্যাসিফিক কমান্ড রাখা হয়েছিল, যা তখন যুক্তরাষ্ট্রের কাছে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের প্রতীক হিসেবে দেখা হয়েছিল। এমন পরিস্থিতিতে G7 সম্মেলনে বেশি নজর ছিল ট্রাম্প আর মোদির দিকে। তবে দীর্ঘ 16 মাস পর ফ্রান্সের G7 শীর্ষ সম্মেলনে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হলেন, তখন তাদের সেই চিরচেনা কোলাকুলিটি একেবারে গায়েব ছিল। গণমাধ্যমের খবর হলো, তাদের আগে সে ব্যক্তিগত উষ্ণতারও কোনো দেখা মেলেনি। এর বদলে অত্যন্ত আনুষ্ঠানিক একটি করমর্দন হয়েছে, যেখানে ট্রাম্পকে কেবল তার বন্ধু মোদির বাহুতে আলতো চাপ দিতে দেখা গেছে। এর আগে গ্রুপ ছবি তোলার সময় তাদের মধ্যে কোনো চোখাচোখি বিনিময় হতে দেখা যায়নি। এই শীতলতার রেশ কোথায় গিয়ে ঠেকে তা দেখার জন্য বিশ্ব মিডিয়াগুলো উন্মুখ ছিল 17 জুনের বৈঠকে কি হয় তা নিয়ে। বৈঠক শেষে দেশ দুটির সরকার প্রধান আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের শুরুতে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনো ধরনের রাগঢাক না রেখেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে উঠে আসে সমুদ্রপথে নাবিকদের নিরাপত্তার প্রসঙ্গ। আল জাজিরা ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে মার্কিন হামলায় অন্তত 3 জন ভারতীয় নাবিক নিহত এবং আরো কয়েক ডজন নাবিক বিপদের মুখে পড়েছেন। ফলে ভারতের রাজনৈতিক অঙ্গন, নাবিক সংগঠন এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
এমন পরিস্থিতিতে ভারতীয় প্রধানমন্ত্রী তার দেশের নাবিকদের নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন। ডোনাল্ড ট্রাম্পও সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রথমবারের মতো নিহত ভারতীয় নাবিকদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বাণিজ্য ইস্যুতে শিগগিরই চুক্তি হওয়ার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্প ও মোদির যৌথ সংবাদ সম্মেলনে মূল চমকটি ছিল আরো কিছুক্ষণ পর। প্রথমে ভারত পাকিস্তানের সংঘাত ও পরে ইরান যুদ্ধকে কেন্দ্র করে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সখ্যতা লক্ষ্য করা যাচ্ছিল। যদিও এই অঞ্চলে চীনকে ঠেকাতে বরাবরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভারতই তাদের সবচেয়ে কৌশলগত বড় বন্ধু। দুই নেতার প্রায় ৪৫ মিনিটের দ্বিপাক্ষিক বৈঠক শেষে যখন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, তখন ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব ঢঙে প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করতে গিয়ে বলেন, মোদি অত্যন্ত চমৎকার একজন মানুষ, দেখতে অনেকটা ঈশ্বরের দূতের মতো। মার্কিন প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে দেখিয়ে বলেন, তাকে দেখতে অত্যন্ত সুন্দর লাগছে, একেবারে কোনো দেবদূতের মতো, কিন্তু আসলে তিনি একজন কিলারের মতোই কঠোর। অথচ তার বাহ্যিক রূপটা এতই চমৎকার যে তিনি মানুষকে চমকে দেন। এমন মানুষ খুব কমই দেখা যায়। কাজের ক্ষেত্রে তিনি সবচেয়ে কঠিন দর কষাকষিকারীদের একজন। তিনি যখন হাসেন তখন অত্যন্ত মিষ্টি দেখায়, কিন্তু পরক্ষণে তিনি আপনার কাছ থেকে সবচেয়ে কঠিন চুক্তিটি আদায় করে নেবেন। মোদিকে পাশে বসিয়ে ট্রাম্প বলেন, যতদিন তিনি প্রেসিডেন্ট থাকবেন ততদিন হোয়াইট হাউসে ভারত এক অকৃত্রিম বন্ধুকে পাশে পাবে। এরই মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, যদি ভারত আক্রান্ত হয় এবং প্রধানমন্ত্রী মোদি নেতা হিসেবে দায়িত্বে থাকেন, তাহলে যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য পাশে থাকবে। এই অতি প্রশংসার আড়ালে ট্রাম্প একটি শর্ত জুড়ে দিয়েছেন, যেটি নিয়ে শুরু হয়েছে আলোচনা। ট্রাম্প বলেছেন, ভারত যদি কখনো কোনো বহিরাগত শত্রু দ্বারা আক্রান্ত হয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের পাশে দাঁড়াবে এবং সমস্ত শক্তি দিয়ে সাহায্য করবে। কিন্তু এই প্রতিশ্রুতির একটি অন্যতম শর্ত হলো মোদির নেতৃত্ব। যদি ভারতে নতুন কোনো নেতা ক্ষমতায় আসেন, তবে তিনি এই প্রতিশ্রুতির বিষয়ে নিশ্চিত নন। ট্রাম্পের ব্যক্তিগত আনুগত্য ভিত্তিক সামরিক প্রতিশ্রুতি এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি 16 মাস আগে সেই বন্ধুত্বের ধার ফিরছে? ভারতের মতো একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশের সাথে বন্ধুত্বটা মোদির জন্যই টিকিয়ে রাখতে চান ট্রাম্প। বিশেষ করে ভারতীয় নাগরিক মারা যাওয়ার পর ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিরোধীরা নরেন্দ্র মোদীকে এক হাত নিয়েছিলেন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই মন্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে। আবার আমেরিকার সঙ্গে শেহবাজ শরীফ, আসিম মুনিরের পাকিস্তানের সখ্যতার প্রেক্ষিতে প্রশ্ন বহু রয়েছে। অথচ এই পাকিস্তানের সাথে ভারতের যে কোনো সময় যুদ্ধ বাঁধে বাঁধে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্পের এই মন্তব্য চীন ও পাকিস্তানের প্রতি একটি কড়া বার্তা। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মোদি আর ট্রাম্পের বৈঠকে ঠিক কি কি নিয়ে আলোচনা হয়েছে আনুষ্ঠানিকভাবে তা নিয়ে বিস্তারিত কিছুই দুপক্ষ থেকে জানানো হয়নি। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যেসব উত্তর পাওয়া গেছে তাতে ধারণা করা হচ্ছে, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রভাব বিস্তারের ক্ষেত্রে গত 16 মাসে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের যে শিথিলতা ছিল সেটি কাটার লক্ষণ দেখা যাচ্ছে। এমনকি ট্রাম্প জানিয়েছেন তিনি ভারত সফরের পরিকল্পনা করছেন। এখন দেখার বিষয়, মোদি ট্রাম্পের এই বৈঠকের পর দক্ষিণ এশিয়াতে বিশেষ করে মিয়ানমার, নেপাল ও বাংলাদেশকে ঘিরে এই পরাশক্তি আঞ্চলিক শক্তির মধ্যে নতুন কি সমীকরণ গড়ে ওঠে। এখন এ পর্যন্ত আসলে আমাদের বর্তমান যে মন্দিরের পরিবেশটা, যথেষ্ট ভক্ত আসার, যে মন্দির যখন এই 5-7 দিন আগে যে পরিমাণ ভক্ত আসতেন, এখন কিন্তু সেই ভক্তটা কমে গেছে এবং তারা একটা আতঙ্কিত বোধ করতেছে, কারণ তারা মনে করতেছে ওখানে যেন কি হয়েছে। তো এখানে একটা কিছু ব্যক্তিরা স্বার্থ হাসিল করার জন্য তারা প্রতিনিয়ত ফেক নিউজ, মিথ্যা নিউজ করে আমাদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করতেছে। আজকে দেখলাম যে কিছু ব্যক্তি আলটিমেটাম দিচ্ছে, তারা বলতেছে হরিদাসকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। আমি একটু অনুরোধ করব, দেখুন, আমরা বাংলাদেশের সব দলই সমান অধিকার, সেখানে সব জাতিও সমান অধিকার, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবারই সমান অধিকার। একটি মন্দিরকে নিয়ে যেভাবে প্রকাণ্ড ছড়াচ্ছেন, আমি আসলে নিজেই আতঙ্কিত হয়ে মাঝে মাঝে বলি যে আমি তো মন্দিরেই আছি, আমি যদি অন্যায় করতাম তাহলে তার মন্দিরে থাকতাম না, বা আমি দেশে থাকতাম। এখানে কি এখন কি পুলিশ মোতায়েন আছে?
হ্যাঁ, পুলিশ মোতায়েন আছে, তারপরেও যখন পুলিশ আমি এখন বিব্রত বোধ আছি যে আমাকেও এখন পুলিশের নিয়ন্ত্রণেই থাকতে হচ্ছে। আচ্ছা, মানে আপনি কি বাইরে যেতে পারছেন না, মন্দির এলাকার বাইরে যেতে পারছেন না? মানে ওই একটা আতঙ্কিত বিরাজ করে যে হ্যাঁ আমি বাইরে যাচ্ছি, কেউ যদি কিছু করে, এই যে একটা আচ্ছা আতঙ্ক বিরাজ হচ্ছে আমার, বা আমি আচ্ছা, আর আপনি সংখ্যায় যে যাচ্ছি। আলটিমেটামের কথা বললেন নতুন করে 24 ঘন্টার, যেটি আমাকে জানিয়েছিলেন, সেইটি কি, কারা দিয়েছে, কতক্ষণের আলটিমেটাম দিয়েছে, আর থানা আসলে ঘেরার এটা পরিস্থিতি? আমাদের একজন খুবই সুনামধন্য ব্যক্তিত্ব, খায়রুল ইসলাম চান মামা, ওনাকে আমি মামা বলি ডাকি। উনি জামাতের একজন মেয়র প্রার্থী। উনি কি একটা শব্দ একটা উচ্চারণ হয়েছে, উনি একটা আলটিমেটাম দিয়েছে 24 ঘন্টার মধ্যে হরিদাস বাবুকে গ্রেপ্তার করতে হবে বা জনসম্মুখে ইয়ে করতে হবে, এবং শুক্রবারের দিন তারা একটা অন্য একটা সম্প্রদায়, মানে তারা একটা দল শুক্রবার আবার আলটিমেটাম দিছে, শুক্রবার তারা মানববন্ধন করবে। এখন তাদের যে এক এক পর এক এক মানববন্ধন, এখানকার কিন্তু যে এমপি মহোদয় আহ আমাদের নজরুল ইসলাম লেবু সাহেব, উনি যথেষ্ট আমাকে সাপোর্ট দিচ্ছেন, এবং প্রশাসনকে উনি একটাই কথা বলতেছেন যে মন্দির মসজিদ যেমন সমান, ঠিক আমার অধিকারও সবাই, হিন্দু মুসলিম সবাই সমান। এখানে কে বা কারা তৃতীয় পক্ষ তারা একটা উদ্ভূতি পরিবেশ করার জন্য এই এলাকা ভিত্তিক একটা মানে থমথমে বিরাজ করতেছে যে কখন যেন কি না হয়। আপনি একটু আমাকে বলছিলেন যে তারা নাকি থানা ঘেরাও, আপনাকে গ্রেপ্তার করা না হলে 24 ঘন্টার মধ্যে হ্যাঁ, থানা তারা ঘেরাওর শুক্রবার দিন একটা। পর্যন্ত শুক্রবার একটা বিশাল বড় একটা শোডাউনের চিন্তা ভাবনা করতেছে। তারা থানাও ঘেরাও করতে পারে এরকম একটা তারা গুজব ছড়াচ্ছে বিভিন্ন ফেসবুক আইডি থেকে, কিন্তু এটা কোনো নির্দিষ্ট দল নয়, এটা জামাতও না। তারা বিভিন্ন ব্যানার পেশ করতেছে বর্তমানে, বিভিন্ন ব্যানার, সেটা তৌহিদি আর জনতা বলে, একবার বলে অমুক দল তমুক দল, কিন্তু জামাত, বিএনপি সহ যারা মূলধারার রাজনীতি ব্যক্তিরা, তারা কিন্তু মন্দিরের সাথে অতপরিতভাবে তারা সাহস এবং সহযোগিতা করতেছে আমাকে। তারা কি এখন এই যে আপনাদের যারা ভক্তরা কমে গেছে আপনি বললেন, এটা কি তারা এমনি ভয়ে আসছে না, না তাদেরকে পথে ঘাটে আসতে কোথাও বাধা না, দিচ্ছে, তাদের গাড়ি আটকে দিচ্ছে? আজকে দেখলাম যে চৌমাথাতে দুটা গাড়ি বলা হচ্ছে যে মন্দির বন্ধ হয়ে গেছে। আমাদের যে মেইন রোড থেকে একটা বাইপাস রোড আছে, সেখানে দুটা বাস, আমাদের একটা পার্শ্ববর্তী আরেকটা মন্দির আছে, দুলাল ঠাকুরের নামে একটা মন্দির আছে আমাদের একই ইউনিয়নে। যখন ওখান থেকে আমাকে ফোন দিছে যে হরিদাস বাবু আপনার মন্দির বন্ধ হয়ে গেছে নাকি, আমি বলছি, না তো, আজকেও তো ভক্ত আসছে, মন্দির তো বন্ধ হয়নি। আমাদেরকে মেইন টাউন থেকে বলা হচ্ছে যে মন্দির বন্ধ, আপনারা চলে যান। এই যে বিতর্কিত, এই যে মানে বিভিন্ন মিথ্যা প্রকাণ্ড ছড়ায়া যে মন্দিরের যে ক্ষতি করা হচ্ছে, সেটা আমি মানে এটা নিয়ে আমি নিজে আতঙ্কিত হয়ে আছি এখন বর্তমানে। তারা কি এখন পুরো মন্দিরই বন্ধ করে দিতে চায়, এরকম কোন দাবি তারা তুলছে? এরকম একটু কানে আসছিল। আসলে তারা মানে তাদের যে ভেতরের যে বিষয়টা, যেমন আগে আমাকে বলা হচ্ছে যে রাম মন্দির বন্ধ করে দেওয়া হোক, রাম মন্দির কিন্তু অটোমেটিক ভাবে বন্ধ হয়ে গেছে। সেটা কিন্তু আমরা সরকারের কাছে আমার চাওয়া ছিল যে যদি আমি ভারতের পৃষ্ঠপোষকতা না করে থাকি, তাহলে অবশ্যই কিন্তু যেন এই মন্দিরটা আমি যেন করি, এই বাংলাদেশের সুনাম রক্ষা করার জন্য, সনাতন ধর্মের রক্ষা করার জন্য। যেন সেখানে কিছু একটা দল তারা গোপনীয়তা ভাবে এই মন্দির অ্যাটাক করতে চাচ্ছে, আক্রমণ করতে চাচ্ছে, এবং প্রতিনিয়ত গোয়েন্দা সংস্থা বিভিন্ন নজরদারিতে বলে বেড়াচ্ছে যে দাদা আপনি একটু সাবধানে থাকবেন। তো সেখানে কি বুঝাচ্ছে, তারা অবশ্যই থ্রেট পাচ্ছে বা তারা এরকম কোনো হুমকি স্বরূপ কোনো কিছু পাচ্ছে বিধায় কিন্তু আমাকে বলা হচ্ছে দাদা আপনি একটু সেফ থাকেন, আপনি একটু মন্দিরে অবস্থান করেন, বাইরে এই কয়েকদিন যাওয়ার দরকার নাই। তো সেটা গোপনীয়তা থাকতে পারে তাদের ভিতরে। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এতদিন শুধু রাম মূর্তিটাই তারা তাদের টার্গেট ছিল, এখন পুরো মন্দিরটাই তাদের টার্গেট হয়েছে, এমনটাই? হ্যাঁ, তারা তো এটাই একটা বোঝাতে চাচ্ছে। তা আমি এমপি মহোদয়কে, যেহেতু ঢাকায় অবস্থান করতেছেন, উনি মনে হয় শুক্রবার দিন আসবেন, ওনার সাথে আমি ফেস টু ফেস কথা বলবো, দেখা করব। দেখা করে ওনার প্রতিক্রিয়াটা আমি জানবো যে অ্যাকচুয়ালি মানে আমরা পরবর্তীতে কি পদক্ষেপ নিয়ে এই মন্দিরকে নিরাপদ রাখা যায়, এটা আমি আমাদের এমপি মহোদয়ের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি যেমন এর আগে গত পরশুদিন আমার সঙ্গে যখন আপনি পরিস্থিতি জানিয়েছিলেন, এরপরে কমেন্টসে অনেক শত শত বা হাজার হাজার অনেক
কমেন্টস করেছে এবং তারা অনেকে জানতে চেয়েছে, নিজেদের মন্তব্য দিয়েছিল যে রাম মন্দির আপনাদের সনাতন ধর্মীয় মানুষদের একটি ধর্মীয় স্থাপনা, তো সেটি কোন মহল থেকে বন্ধের দাবি জানালো, আপনারা বা উদ্যোক্তারা কেন সেটি বন্ধের সিদ্ধান্ত নিলেন, বন্ধ করে দিলেন কেন, কাজটা স্থগিত রাখলেন কেন? দেখুন, একটা জিনিস, আমরা সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখার জন্য যেভাবে আমরা যখন রাম বিগ্রহটি যখন আমরা করি, এটা যদি যারা দাবি করতেছে রংপুরের প্রবেশদ্বার, যেখানে রংপুরের প্রবেশদ্বার যদি হয়ে থাকে, তাহলে 80% কাজ কিভাবে হলো? আমার প্রশ্ন। আমাকে বলা হচ্ছে ভারতের এজেন্ট বলা হচ্ছে, আমি কথাগুলো শেষ করি, তা নাহলে ভক্তরা বুঝবে না, আমার দর্শকরা বুঝবে না। আমাকে বলা হচ্ছে রংপুরের প্রবেশদ্বার এবং ভারতের একটা অর্থায়নে হচ্ছে। যখন এখানে মিটিং হয়, তখন সেখানে হিন্দু মুসলিম সবাই মিশে আমরা কিন্তু একটা মিটিং করি। সেই মিটিং এ একটা ডেমো প্রকাশ করা হয় যে আমরা যদি সনাতনীরা যদি অর্থ দেয়, তা এখানে কিন্তু 53 ফিট শ্রীকৃষ্ণ বিগ্রহ কমপ্লিট হয়ে গেছে আজকে থেকে 6 মাস আগে। এখানে আদি যুগের কিন্তু শিব তৈরি হয়ে গেছে 6 মাস আগে। এটা তো লুকাচুরি কিছু নাই, এখানে কিন্তু লুকাচুরি স্পষ্ট নাই। এবং এটা হচ্ছে রংপুরের প্রবেশদ্বার থেকে, মানে অর্থাৎ রংপুর থেকে 40 কিলোমিটার দূরে, মেইন রোড থেকে আপনার হচ্ছে 2 কিলোমিটার, এবং মন্দিরে প্রবেশ না করলে রাম মন্দির দেখা যায় না। সেখানে রাম মন্দিরের যখন বিভিন্ন ভাবে বাধা আসতেছে, এখানে তো বাধা না আসলে তো আমরা তো এত স্বপ্ন, যেখানে রামের বংশধররা হচ্ছে সনাতনীরা হচ্ছে রামের বংশধর, যেখানে রাম এমন একটা যুগে অবতীর্ণ হচ্ছেন, সেখানে কাজ আমরা তো আর সাথে বন্ধ করে নেই, যে কাজ বন্ধ করে দিলাম। এখানেতে সাম্প্রতিক যে দাঙ্গা, হিন্দু মুসলিমের যে দাঙ্গা, যে ষড়যন্ত্র তৈরি হচ্ছে, সেই ভয়ে, সেই আতঙ্কে আমরা বন্ধ করে দিয়েছি, যাতে এটা তদন্ত চলুক, যে কি কি তদন্ত হচ্ছে, এই তদন্ত চলুক, তদন্ত চলাকালীন আমরা এখানে সামরিক স্থগিত করি। এটা কি এই যে শুধুমাত্র রাম মূর্তি, আপনি বললেন যে রাম মূর্তির আমরা দেখতেও পাচ্ছি, ছবিও দেখেছি যে বিশাল একটা অংশ সম্পূর্ণ হয়ে গেছে, কত পার্সেন্ট কাজ সম্পূর্ণ হয়েছে, 80%, বাকি আছে কত? 80%, 20%, অনলি 20% বাকি আছে। আচ্ছা, তার মানে এই পর্যন্ত এর আগে কেউ কোনো বাধা দেয়নি, এবারই এই প্রথম বাধা দিচ্ছে? মানে যদি বাধাই দিত তাহলে তো আর মন্দির হইতো না, তাহলে তো 80% কাজ হইতো না। আচ্ছা, ভেতরে আরো বিগ্রহ আছে, মূর্তি আছে, আমরা ছবিতে দেখলাম যে অনেক বড় বড়। আরো 53 ফিটের শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে এবং 32 ফিটের আদি যুগের শিব আছে। আর আমি একটা কথা বলি, মানে নবনীতা চৌধুরী ম্যাডামও দেখলাম যে বিভিন্ন লাইভে তারা প্রচার করতেছে, আসলে সঠিক তথ্য যেটা হচ্ছে, মানে মন্দির কমপ্লেক্সটা টোটালটাই হচ্ছে সনাতনীদের অর্থ দিয়ে। আমি কিন্তু টোটাল ডকুমেন্টারি সরকারকে দিচ্ছি, এবং মুসলিমের যে বিষয়টা তারা বারবার সামনে নিয়ে আসতেছে। আমি একজন হিন্দু মানুষ, অবশ্যই আমি মন্দির বানাবো। এবং 2022 সালের যে অ্যারেস্ট নিয়ে, যে এখন 2022 সালের পরে এইটার কোনো ভিডিও আছে কিনা, এখানে কোনো আত্মসাতের কোনো কিছু আছে কিনা, এক ভুয়া মামলা নিয়ে সে প্রতিবারই আমাকে ব্ল্যাকমেল, আমাকে একজন খারাপ মানুষ বানানোর যে পায়তারা করতেছে, এটা প্রমাণ করুক সরকার যে 2022 সালের পরে আমি হরিদাস কোনো অর্থনৈতিক দুর্নীতি করছি কিনা, বা কোনো অর্থ লেনদেন করছি কিনা, বা এই মন্দিরটা নিয়ে এত বিতর্কিত হচ্ছে, কারণটা কি আমি সরকারকে জানতে চাই। তাহলে এই আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, এটা বিভিন্ন সামাজিক মাধ্যমে অনেকে অনেক ধরনের প্রচার চালাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এতদিন পর্যন্ত যে আপনি কাজ করছেন, আপনার এটা কি ব্যক্তিগত টাকা, নাকি আপনি তো আগে বলছিলেন যে সারা দেশের সনাতনীরা দিয়েছে, তাহলে সেটার কোনো হিসাব নিকাশ আপনি রাখছেন না বা অডিট হচ্ছে না? আমি আবারও বলি, আমি যখন এই কাজটা শুরু করি, এটা কিন্তু মুসলিম এলাকা ভিত্তিক, নামটা হচ্ছে মধ্যরাম চন্দ্রপুর। আমাদের যে এমপি সাহেব থাকেন, তার গ্রামটার নাম হচ্ছে রামকৃষ্ণপুর। আমাদের এমপি মহোদয় যে গ্রামে থাকেন, একই ইউনিয়ন, আমাদের এমপি একই ইউনিয়নে বসবাস। এবং যখন আমরা কাজ শুরু করি, প্রতিটা এলাকার মানুষকে জানাইয়া কিন্তু আমরা কাজ শুরু করি। আমি উদ্যোগ নিয়েছি, 35,000 টাকা নিয়ে শুরু করেছি, এবং ভক্তরা যে অনুদান দিচ্ছে সকল ডকুমেন্টারি আছে, কোন দেবতা কোন বিল্ডিং এর কয় টাকা, কত টাকা খরচ হচ্ছে, কোন ভক্ত কত টাকা দিয়েছে,
টোটাল ডকুমেন্টারি গুলো আমরা গোয়েন্দা সংস্থাকে দিয়েছি। তাইলে কেন আপনার বিরুদ্ধে এই প্রচারটা বা কারা তাদের হচ্ছে করছে, কেন মাস্টার মাইন্ড, করছে? কিন্তু মানে তাদের প্ল্যান হচ্ছে হরিদাসকে যদি আটকানো যায় তাহলে এই মন্দিরটা বন্ধ হয়ে যাবে, আর এই মন্দিরটার উদ্যোগ নিয়ে আর কেউ কাজ করতে পারবে না। এটা তাদের মাস্টার মাইন্ড প্ল্যান। তাহলে এখন সর্বশেষ আপনারা যদি শুক্রবার যদি ওখানে বড় কোনো প্রোগ্রাম করে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? নিরাপত্তার যারা আছেন তারা আপনাকে কি বলছে? মানে আমাদের সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে অসহযোগিতা আমি এখনো পাইনি, সবাই সহযোগিতা করতেছে। এবং আমি মনে করি, আমি সরকারের কাছে আমি চাই আমি আমার নিরাপত্তা এবং মন্দিরের নিরাপত্তা প্লাস এই যে তারা যাদের যে দাবিগুলো, তাদের দাবিগুলো যৌক্তিক আছে কিনা, এটা তাদের সরকারের মাধ্যমে, আইনের মাধ্যমে অনেক লোকে আমাকে ঠেট দিচ্ছে যে আপনি রাম মন্দির ভেঙে ফেলান, রাম মন্দির অপসারণ করেন। আমার ভগবান, উনি আমার রাম, আমার ভগবান, ওনার বিগ্রহ আমি ভাঙতে পারবো না, অপসারণ করতে পারবো না। বাংলাদেশের যদি কোনো আইন থাকে, আপনার আইনের মাধ্যমে আপনারা অপসারণ করেন। আমি হরিদাস করবো না, আমার সনাতনীরা করবে না, বা বিশ্বের কোন সনাতনীও করবে না রাম বিগ্রহ অপসারণ। আপনাদের কোনো কর্মসূচির চিন্তা ভাবনা আছে কিনা বা করছেন কিনা? যদি তারা আমার তরফ তারা থেকে এটা কোনো কর্মসূচি নাই। আমার তরফ থেকে যদি আমাদের যে রাম বিগ্রহকে অবমাননা করছে সেই হিন্দু সনাতন ধর্মের যারা ভক্ত আছেন, যারা সনাতনী আছেন, তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছে, কিন্তু আমার নিজ উদ্যোগে বা মন্দির কমিটি কখনোই এই আন্দোলন করবে না বা কোনো ধরনের আমরা মানববন্ধনে যাব না। কারণ তাদের যে মানববন্ধন গুলো তারা যে করতেছে, আমরা বুঝতে পারতেছি যে সম্প্রীতি নষ্ট করার জন্য একটি চক্রমহল কাজ করতেছে। সেখানে আমি উল্টো মানববন্ধন দিয়ে পরিবেশটাকে আর নষ্ট করতে চাই না। আজ আপনাদের সঙ্গে কথা বলার পূর্বে কয়েকটি ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। আমরা আরো একটু একই জাতীয় কিছু ঘটনা দেখে আসি। স্থানীয়দের দাবি, সেতুর পিলারের গোড়া থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করা হচ্ছে। এতে সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কাটাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। স্থানীয়দের দাবি, সেতুর পিলারের গোড়া থেকে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন কিভাবে মাটিগুলি খনন করে নিয়ে যাচ্ছে। আসলে কোন সাংবাদিক কি এই বিষয়টা কি দেখে না? হ্যাঁ, এরা কি মাটি নেওয়ার জন্য আর কোনো জায়গা নাই? তাদের পদ্মা সেতুর যে সড়কটি গেছে একটি 10 লেনের, সেই পিলারের নিচ থেকে মাটিগুলি এভাবে নিয়ে যাচ্ছে একই উদ্দেশ্যের দামে। খাল তোমরা কাটো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তাই বলে এই না যে গরিব মানুষের স্বপ্নগুলো মাটির তলে চাপা দিয়ে তোমরা খাল কাটবা। এ কোন ধরনের খাল কাটা তোমাদের? খাল তোমরা কাটো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তাই বলে এই না যে গরিব মানুষের স্বপ্নগুলো মাটির তলে চাপা দিয়ে তোমরা খাল কাটবা। এ কোন ধরনের খাল কাটা? মহান নেত্রী আল্লাহর নেয়ামত আমাদের জন্য 3 লক্ষ গৃহহীন মানুষকে জমিন সহ তার ঠিকানা। এটা বাংলাদেশের মহীয় শিরোমণি আমাদের দেশরত্ন বঙ্গবন্ধু জনক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আন্দাজ করেছেন। আমি আপনাদের কিছু দৃশ্য দেখালাম কিভাবে খাল কাটার নামে গৃহহীনদের বাড়িঘর উচ্ছেদ হয়ে যাচ্ছে, সেই বাড়িঘরের ভিতর মাটি ফেলানো হচ্ছে এবং খাল কাটার কারণে গৃহহীনরা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তাদের
যে মৌলিক চাহিদা সংবিধানের 15 অনুচ্ছেদে যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সেই বাসস্থানের নিশ্চয়তা তিনি দিয়েছিলেন। প্রায় 4 লক্ষ গৃহহীন মানুষকে গৃহের ব্যবস্থা করেছিলেন। এখন মাটি কেটে তাদের ঘরের ভিতর সেই মাটি ফেলা হচ্ছে, অর্থাৎ সেই ঘর বসবাসের অনুপযুক্ত হয়েছে, ভেঙে যাচ্ছে। অন্যদিকে পদ্মা সেতুর যে রেল লাইনের পিলার, সেই পিলারের গোড়া থেকে মাটি কেটে নেওয়া যাওয়া হচ্ছে। এর ফলে হয়তো দেখা যাবে যে পদ্মা সেতুর চলাচল বন্ধ হয়ে যাবে, এই লাইনটি বন্ধ হয়ে যাবে, এবং প্রকাশ্য দিবালোক এটা করছে। সড়ক ও সেতু মন্ত্রী একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, কোনোভাবেই গ্রহণযোগ্য না। দুইটা বিষয়, বাংলাদেশের বিস্ময়কর সৃষ্টি পদ্মা সেতু, বঙ্গবন্ধু কন্যার সৃষ্টি, সেটাকে ধ্বংস করার প্রক্রিয়া চলছে, যেটা ডক্টর ইউনূসের একজন উপদেষ্টা বলছিল এটা অপ্রয়োজনীয়, বিএনপির একাধিক নেতা বলছেন অপ্রয়োজনীয়। অথচ বাংলাদেশের 21টি জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের এই বিস্ময়কর পদ্মা সেতুটি অভাবনীয় অর্থনৈতিক, সামাজিক সমগ্র বিষয়ে উপকার করেছে। আর গৃহহীনদের বাড়িঘর এখন ভেঙে দেওয়া হচ্ছে খাল কাটার নাম নিয়ে। এই ভয়াবহতা দেখার কি কেউ নেই? সরকার কি নির্বাক, নাকি সরকারের ইন্ধনে এগুলো চলছে? সেটাই এখন জনমনে প্রশ্ন।